6 মাস পরে আমরা দেখলাম আরেকটি বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সাকিব আপনাকে বলবো, গত পরশুদিন আমি একটা টক শো করেছিলাম যেখানে আমি বলেছিলাম আওয়ামী টোকাইদের সাথে বেহায়া শেখ হাসিনার লাইভে আহাজারি, গণমানুষের চরম বিনোদন। সো উনি একটা লাইভ করেছেন, পরে উনি বক্তৃতা দিয়েছেন, পরপর প্রায় 2বার বা 3বার উনি উনার মানে জঘন্যতম শব্দ ব্যবহার করে মানুষকে উস্কে দিয়েছেন। আমি মনে করি যে এই যে মানুষের মধ্যে চাপা যে ক্ষোভ ছিল, এই ক্ষোভে উনি আগুন দিয়েছেন। সো সে কারণে দায়টা উনার সবচেয়ে বেশি। এবং আমরা যেটা দেখলাম যে এই 32 নম্বর ধানমন্ডি 32 এটি মাটির সাথে মিশে গেল, মিশিয়ে ফেলা হয়েছে। তো আমি এরকম একটা ছোট্ট ভিডিও এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখিয়ে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আমি আপনার মন্তব্য নেব। সো মানুষের মধ্যে ক্ষোভ আমরা দেখলাম, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমার আসলে এই বিষয়টা নিয়ে মন্তব্য, আমি ইতিমধ্যে আজ সকালে আপনি দেখেছেন একটি ভিডিওতে আমি আমার মতামত যতটুকু পেরেছি আমি আমার মতো করে দিয়েছি। তো এর সাথে যদি নতুন করে কিছু যোগ করতে হয় তাহলে আমি যেটা বলবো যে আসলে প্রতিটা বিষয়কেই কিন্তু আপনি দুই ভাবে দেখতে পারেন। অর্থাৎ আপনি আপনার যে শুভ বুদ্ধি বা শুভ চেতনা বা আপনার যে ভালো চেতনা বা যেটাকে আমরা অনেক সময় এখন কটাক্ষ করে বলি যে সুশীল চেতনা, সুশীল চেতনা দিয়ে আপনি দেখতে পারেন। আবার অনেকটা আপনি আপনার আবেগ দিয়ে দেখতে পারেন। তো এখন এই 32 নম্বরের বাড়িটা যে ভেঙে দেওয়া হলো বা গুড়িয়ে দেওয়া হলো, এটা কিন্তু আবেগের বশবর্তী হয়ে কিন্তু মানুষ করেছে। এবং এই আবেগটা বা এই ক্রোধটাকে যিনি জাগ্রত করেছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। কারণ তিনি ক্রমাগত ভারতে বসে উস্কানি মারছেন এবং এই উস্কানিমূলক কথাবার্তার ফলেই কিন্তু ছাত্র জনতা তারা আবারও বিক্ষোভে ফেটে পড়লো এবং তারা এই 6 মাস পরে তাদেরকে এই মুজিবের বাসা তাদের পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিতে হলো। কারণ 5ই আগস্টে তো প্রথম দফায় তো এখানে আগুন দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, কিন্তু মাটির সাথে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়নি। তো এখন এই শেখ হাসিনা নিজেই কিন্তু এটার জন্য মূলত দায়ী, যে তিনি তাদের এই ক্রোধটাকে তিনি উস্কে দিয়েছেন এবং তাদের ওই আবেগ এবং ক্রোধের বিস্ফোরণের বহিঃপ্রকাশেই কিন্তু আজকে এই পরিণতিটা ঘটলো। তো এখন আপনি এটাকে দুভাবে বিশ্লেষণ করতে পারেন। একভাবে হচ্ছে যেটা আমি বললাম যে সুশীল দৃষ্টিকোণ থেকে, যে সুশীল বা ওই যে যেটা আমরা বলি যে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। তো এখন মনে করেন শেখ হাসিনা তো একটা অধম, শেখ হাসিনা তো একটা নর পিশাচ এবং সে তো তার মতো জঘন্য কর্মকাণ্ড সে করেছে যার শাস্তি সে আজ ভোগ করছে। তো এখন কথা হচ্ছে আমরা যদি সুশীল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই তাহলে আপনি বলতে পারেন যে আচ্ছা উনি তো জঘন্য ছিল, উনি খারাপ ছিল, উনি জামায়াতে ইসলামী বা বিএনপি নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দিত। তো এখন আমরা কেন আমাদেরকে ওনার কাতারে নামাবো, বা আমরা কেন ওনার পর্যায়ে নিজেকে ঠেলে দিব, বা আমরা কেন এমন কিছু করব যার ফলে ওই ভারত বা অন্যান্য দেশগুলো দেখাবে যে দেখো বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে বা উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে বা এই দেশের প্রতি ডক্টর ইউনূসের কোনো কন্ট্রোল নেই। তো এই ধরনের একটা ন্যারেটিভ বা অল্টারনেট ন্যারেটিভ কিন্তু তৈরি হওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। তা আপনি যদি এভাবে চিন্তা করেন এই কথাগুলোকে কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যায় না, এটাও সত্য। আবার হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা একটু আগে বললাম যে আমাদের আবেগ অনুভূতির যে বহিঃপ্রকাশ সেটাও কিন্তু আপনি আহ একেবারে উড়িয়ে দিতে পারেন না। একদিকে যেমন আপনি আপনার ওই সুশীল চিন্তাধারায় যে কথাগুলো আমি একটু আগে বললাম সেগুলোকে আপনি বিবেচনায় আনতে পারেন। আবার এট দ্য সেম টাইম আপনি আপনার আবেগকেও কিন্তু অনেক সময় আমরা আমাদের যুক্তির চেয়ে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকি। আপনি বা আমরা কেউ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো না যে অনেক সময় আমাদের যুক্তি হার মেনে যায় আবেগের কাছে। তো এখন এই 32 নম্বরের ক্ষেত্রে আমি মনে করি যেখানে যত যুক্তি বা সুশীল চিন্তা যাই বলেন না কেন সেগুলোর কবর রচিত হয়েছে আমাদের আবেগের কাছে, আমাদের পুঞ্জীভূত ক্ষোভের কাছে। এবং এই ক্ষোভটা কিন্তু আমাদের মনে সৃষ্টি করেছেন ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পিতার এই বাড়িটা যে ঘুরিয়ে দেওয়া হলো এটার জন্য আমি মূলত তাকেই দায়ী করব, যে তিনি ক্রমাগত ভারতে বসে থেকে উস্কানি মারছেন, জ্বালাও পোড়াও করতে বলছেন এবং তিনি তার মধ্যে কোনো অনুশোচনা নেই। এখনো তার মধ্যে কিন্তু অনেক সুযোগ ছিল তার কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা এই চাওয়া। যে এই শব্দটা অনেকেই ব্যবহার করছে, অনুশোচনা। একজন ফ্যাসিস্ট শাসক, নিপীড়ক, হত্যাকারী, গণহত্যাকারী, উনি কি অনুশোচনা করলে কি উনি উনি ক্ষমা পেয়ে যাবেন? এটাও তো একটু মানে আমার মনে হয় আপনার কাছে জানতে চাই। উনি ক্ষমা পাবে না, কিন্তু অনেক সময় আপনার রাজনীতিতে কিন্তু ওই দূরদৃষ্টি থাকা থাকে বা ওই উপলব্ধি থাকা থাকে যে তাকে বুঝতে হবে যে তার কেরিয়ার কিন্তু ওভার, তার পলিটিক্যাল কেরিয়ার কিন্তু তিনি নিজেই কবর রচনা করেছেন যেদিন তিনি পালিয়ে গেলেন।
ফিনিশ। কিন্তু হুম, এখন তাকে একটু বৃহত্তর পরিসরে চিন্তা করতে হবে যে তার এই আওয়ামী লীগ নামক দলটি এটা যদি বাংলাদেশের মাটিতে আর কখনো রাজনীতিতে ফিরতে চায়, বা তার দলের যে অসংখ্য অনুসারী রয়েছে বা নেতাকর্মী রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশে আপনি যদি এখনো আপনি ধরেন, আপনি আওয়ামী লীগের কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী পাবেন যারা হুম, শেখ হাসিনা সরকারের বেনিফিশিয়ারি ছিল। তো হুম, তারা এখনো যদি ওই আওয়ামী লীগের সেন্টিমেন্ট, তথাকথিত তাদের যে সেন্টিমেন্ট বা মুক্তিযুদ্ধের তথাকথিত যে চেতনা, এই চেতনা নিয়ে যদি ভবিষ্যতে তারা রাজনীতি করতে চায়, তারা ভালো করেই জানে যে ওই চেতনায় শেখ হাসিনা বলে কারো অস্তিত্ব থাকবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে তাদেরকে নতুন করে এই জার্নিটা শুরু করতে হবে। এবং হুম, সেক্ষেত্রে আমি মনে করি শেখ হাসিনাই কিন্তু এখন তাদের জন্য একটা বড় বাধা। তো এখন যদি আপনি দেখেন যে শেখ হাসিনা সে যখন আওয়ামী লীগ নিয়ে রাজনীতি শুরু করেছিল, সে কিন্তু তাকে বলতে হয়েছিল ওই মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে বলতে হয়েছিল যে আমার বাবার কৃতকর্মের জন্য আপনারা আমাকে ক্ষমা করুন। এই ক্ষমা না চাইলে কিন্তু 96 সালে কিন্তু কখনোই আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারতো না। তো এখন একইভাবে আজ থেকে ধরুন 5 বছর বা 10 বছর বা 20 বছর পরে যদি এই আওয়ামী লীগ নামক এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট দলটি যদি আবার কখনো রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু হাসিনা যদি এখন এই ক্ষমা চায় তার কৃতকর্মের জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে এই আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসবে তাদের জন্য কাজটা অনেক সোজা হয়ে যাবে। আর তা না হলে কিন্তু এই ফ্যাসিস্টরা কিন্তু আর বাংলাদেশের রাজনীতিতে কখনোই কিন্তু তারা আত্মপ্রকাশ করতে পারবে না। অতএব আমি মনে করি যে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির যদি ন্যূনতম কোনো সম্ভাবনা শেখ হাসিনা তৈরি করতে চান, তাহলে তার ওই অনুশোচনাটা কিন্তু খুবই প্রয়োজন। আর যদি তিনি অনুশোচনা না করেন, তার পিতার মতো কাজ করেন, তার পিতা তো অনুশোচনা করার সুযোগই পায়নি, তার আগেই তিনি জয় বাংলা হয়ে গিয়েছিলেন। তো এখন হুম, শেখ হাসিনা তো অ্যাটলিস্ট জয় বাংলা হননি, তিনি তো এখনো বেঁচে আছেন। এখনো যদি তিনি অনুশোচনা বোধ প্রকাশ না করেন, তাহলে তার দলের যারা অনুসারী গুলো রয়েছেন তারা কিন্তু ভবিষ্যতে আর কখনো এই দলটির হাল ধরে এই দলটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবেন না। কারণ জনমনের যে ক্ষোভ আমরা দেখছি, যেটা এই 32 নম্বরে আমরা আরেক দফা দেখতে পেলাম 6 মাস পরেও, যে আমরা বিভিন্ন ইস্যুতে ধরেন পিনাকি ভট্টাচার্যের সাথে বা অন্য অন্য যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের অনেকের সাথে হয়তো অনেক বিষয়ে আমাদের মত বা দ্বিমত থাকতে পারে, হুম, কিন্তু এই ইস্যুতে দেখুন আমি কিন্তু পিনাকি ভট্টাচার্যকে সমর্থন জানিয়েছি। এই আমি নাজমুল সাকিব কিন্তু পিনাকি ভট্টাচার্যের যে সব বিষয়কে আমি সমর্থন করি তা কিন্তু নয়। তার অনেক বিষয় রয়েছে যেটার সাথে হয়তো আমার মতের পার্থক্য থাকবে, এবং আমি অনেক সময় সেটা প্রকাশও করেছি যে কোন কোন বিষয়ে তার সাথে আমার ডিসএগ্রিমেন্ট হয়েছে। বাট এই যে 32 নম্বর ভাঙার বিষয়টা, এটার সাথে কিন্তু আমি পিনাকি ভট্টাচার্যের সাথে সম্পূর্ণ একমত হয়েছি। এ কারণেই আমি মনে করি যে এখানে শেখ হাসিনা আমাদের আবেগ বা অনুভূতির জায়গায় আঘাত করেছেন, যে তিনি 6 মাস পরেও তার মধ্যে কোনো অনুশোচনা নেই, তিনি হুম। এখনো জ্বালাও পোড়াও করার নির্দেশ দিচ্ছেন। তো সেজন্য আসলে তিনি রিজার্ভ করেন না যে ওই ফ্যাসিবাদের ওই স্মারক চিহ্ন, সেই 32 নম্বরের বাড়িটি বা যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদের আতুর ঘর, সেটা বহাল তবিয়তে থাকুক। এবং এই কারণেই কিন্তু জনগণের মনে সেটা স্পার্ক করেছে এবং তারা এটা ঘুরিয়ে দিল। তো এখন আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি ক্রমাগত ঘটতে থাকে আরো, এটার উস্কানিদাতা কিন্তু শেখ হাসিনা নিজেই হবেন। কারণ যেটা ঘটলো এটার জন্য তিনি দায়ী। ভবিষ্যতেও যদি আবার এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে, বা এই যে যেটাকে আমরা বলছি এটা মব কালচার তৈরি হয়ে গিয়েছে, যে কিছু হলেই এটা মব জাস্টিস, জনগণ নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছে, আইন আদালত কোনো কিছু তোয়াক্কা করছে না, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অবশ্যই আন্তর্জাতিক মহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে না, এটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে এটা কে করছেন, এটা কিন্তু শেখ হাসিনাই করছেন। তিনি জনগণের ওই সেন্টিমেন্ট নিয়ে তিনি খেলছেন, তাদের ইমোশনস নিয়ে খেলছেন। তো তিনি যদি এই খেলাটা বন্ধ করেন, তাহলে আমি মনে করি যে মব কালচারটা বলুন বা এই যে আপনি এই ডক্টর ইউনূসের সরকার, তারা যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের উপরেও কিন্তু চাপটা কমে আসবে। এখন যদি শেখ হাসিনা এটা মানে কনসিয়াসলি চিন্তা করে থাকেন যে আমি এই দেশটাকে এই ধরনের অবস্থাতেই রাখবো, এবং আমি ক্রমাগত বাইরে বসে বসে এ ধরনের মানে উল্টাপাল্টা কথা বলতে থাকবো যাতে জনগণ রাজপথে নেমে এসে এ ধরনের কার্যকলাপ করে, এটাও তার একটা উদ্দেশ্য হতে পারে বা ভারতের চাল হতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি মনে করি যে আমাদের জনগণ যারা রয়েছেন তাদেরকে একটু সবকিছু বুঝে শুনে একটু মানে রেশনাল ওয়েতে চিন্তা করে সবকিছু করতে হবে। কিন্তু আপাতত আমার পক্ষ থেকে আমি যেটা বলবো যে 32 নম্বরের বাড়িটা যেটা ভেঙে দেওয়া হয়েছে, এই বিষয়টার সাথে আমি একমত হয়েছি, এবং আমি মনে করি যে এটা ঠিকই ছিল। কারণ এটা শেখ হাসিনা আমাদের ওই আবেগের জায়গাটাতে তিনি আঘাত করেছেন আসলে, যেটা আসলে মেনে নেওয়া যায় না।